Nahmaduhu wa nusalli ala rasulihil karim wa ala alihi wa ashabihi ajma'in. All admire for my Almighty Allah. My Almighty Allah has given me a good atmosphere for taking an online class. So for this, Alhamdulillah, you are most welcome to my YouTube channel. I hope you are fine. Dear viewers, I bring back myself to you with an important online class. To know unknown, please keep your eyes on my online class. You know, I am present with time demand education. Dear guys, today I am going to discuss too much important session. So to get basic conception of English, please watch my online class from first to last. So dear guys, let's go and see which that important session today I am going to take. Wow, we see tag question part 7. Yes, dear learner friends, today I must discuss on tag question part 7. You will be glad to know that already I have discussed on tag question from part 1 to part 6. So they who missed my online class, those previous online class, I request them to watch my previous online class. If you see from first to last on tag question, then I'm sure that you will be most clear about tag question. So there guys, let's go and start our main topic. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রুল 26 আমরা দেখতে পাচ্ছি am, is, are, was, were, have, has, had প্লাস ইনফিনিটিভ অর্থে ব্যবহার হলে তাহলে অক্সিলারি ভার্বকে ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তোবা আমরা এক্সাম্পল দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। দেখো, ফার্স্ট এক্সাম্পল আই হ্যাভ গিভেন I have to go there. I have to go there. আমাকে সেখানে যেতে হবে। দেখো এখানে টু গো দেওয়া আছে, অবশ্যই ইনফিনিটিভ হিসেবে, হয়তো তোমরা বুঝতে পারছো। এই সেন্টেন্সের ভিতরে কিন্তু দেখো এই রুলের ভিতরে কিন্তু বলে দিয়েছে am, is, are, was, were, have, has, had এই অক্সিলারি ভার্বের পরে যদি টু প্লাস একটা বেস ফর্ম থাকে ভার্বের, তবে সেটি কিন্তু ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা হয়। আর এই ধরনের কোনো সেন্টেন্স যদি আমরা দেখতে পাই তাহলে ওই সেন্টেন্সের ভিতরে যে অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বটা ধরেই কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। যদি মনে করো এই গো ধরে আমরা ট্যাগ কোশ্চেন করব, আমরা তাও কিন্তু করতে পারবো। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ দেওয়া আছে, তাহলে হ্যাভকে ব্যবহার করেও কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। তার মানে আমরা দুইভাবে এখানে ট্যাগ কোশ্চেন করতে পারবো ভার্বটাকে ব্যবহার করে। আর আই যেহেতু সাবজেক্ট হিসেবে দেওয়া আছে, তাই আই এখানে আমরা ব্যবহার করেছি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে। আর যেহেতু আমি গোকে ব্যবহার করেই ট্যাগ কোশ্চেন করতেছি, সুতরাং ডোন্ট আই। আবার যদি আমরা সরাসরি হ্যাভ বসায় দিই, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমরা দেখতেই পাচ্ছ, ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, তাই হ্যাভন্ট আই যদি দিয়ে দিই তাও হবে, আবার যদি ডোন্ট আই দিই তাও এটি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি তোমরা দেখলে সেটি হচ্ছে যে অক্সিলারি ভার্বের পরে যদি টু প্লাস ইনফিনিটিভ ভার্ব থাকে তাহলে আমরা সেই অক্সিলারি ভার্বকে ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে পারবো। আবার মূল ভার্বের বেস ফর্ম ধরেও কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। আমরা দুইভাবেই কিন্তু দেখলাম যে ট্যাগ কোশ্চেন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি উদাহরণ আমরা দেখি।
চৈতালি ইজ টু প্লে লুডো। দেখো এখানে একটা ইজ অক্সিলারি ভার্ব এখানে দেওয়া আছে, এরপরে টু প্লে আমরা দেখতে পাচ্ছি টুর পরে প্লে, যেহেতু মূল ভার্বের বেস ফর্ম সুতরাং এটি একটি ইনফিনিটিভ ভার্ব, এখানে ইনফিনিটিভ ভার্ব হিসেবে এখানে আসে। আর এই ধরনের ইনফিনিটিভ ভার্ব হিসেবে যদি থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলে, যেহেতু চৈতালি একটা স্ত্রীবাচকের নাম, তার প্রোনাউন হিসেবে আমরা সি ব্যবহার করেছি। আর ডাজন্ট, যেহেতু চৈতালি একটা স্ত্রীবাচক, আমরা সি ব্যবহার করেছি, সির কারণে কিন্তু এখানে ডাজ হয়েছে। যদি সি বাদে আমরা ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হিসেবে সাবজেক্ট ব্যবহার করতাম তাহলে এখানে ডু কিন্তু আমরা ব্যবহার করতাম। অনলি ফর সি উই হ্যাভ টেকেন ডাজ অ্যাজ এ অক্সিলারি ভার্ব, সো ডাজন্ট সি। আবার যদি আমরা এই ইজকে ব্যবহার করেও ট্যাগ কোশ্চেন করি তাও কিন্তু হয়ে যাবে। দেখো এখানে ইজন্ট সি দিলেও কিন্তু ট্যাগ কোশ্চেন হয়ে যাবে, যেহেতু এই সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ নেগেটিভ হবে, তাই ইজন্ট সি। শিক্ষার্থী বন্ধুরা, এই উদাহরণ দুটোর মাধ্যমে তোমরা হয়তো অত্যন্ত ক্লিয়ার হয়েছো যে যদি আমরা কোনো অক্সিলারি ভার্ব দেখি এরপরে ইনফিনিটিভ ভার্ব হিসেবে থাকে ওই সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা দুইভাবে ট্যাগ কোশ্চেন করতে পারবো। চলো যাই আমরা পরবর্তী স্লাইডে। হ্যাঁ, এখানে আমরা 27তম রুল আলোচনা করব। মূল স্টেটমেন্টে সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব অনেক সময় সংক্ষিপ্ত আকারে বসে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় সংক্ষিপ্ত রূপটির পূর্ণাঙ্গ রূপটি ব্যবহার করতে হবে, অর্থাৎ বসাতে হবে। দেখো এখানে আই অ্যাপোস্ট্রফি ডি গো ব্যাক সুন, এখানে আমি কি বলবো, হ্যাড বলবো না উড বলবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমরা এখানে উড বলবো। কেন উড বলবো? কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ভার্ব দেওয়া আছে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ গো একটা বেস ফর্ম দেওয়া আছে। যদি আমরা দেখি যে কোনো ভার্ব দেওয়া আছে, এই অ্যাপোস্ট্রফি ডি এর পরে ভার্ব দেওয়া আছে, সেই ভার্বটি একেবারে বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, তাহলে অবশ্যই আমাদেরকে উড ধরে নিতে হবে। তাই এটি কি হবে, আই উড গো ব্যাক সুন। তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা জানি উড একটা অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব, সো এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং ট্যাগ কোশ্চেন মাস্ট বি নেগেটিভ। উডন্ট আই ব্যবহার করলে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। এরপর আমরা একটা ইন্টারোগেশন মার্ক ব্যবহার করেছি, তোমরা অবশ্যই ট্যাগ কোশ্চেনে ইন্টারোগেশন মার্ক ব্যবহার করবে, নতুবা তোমাদের অ্যান্সারটি ভুল হবে, হয়তো সঠিক মার্ক পাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো আই অ্যাপোস্ট্রফি ডি ফিনিশড মাই ওয়ার্ক। দেখো এখানে আমি আই উড ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আই হ্যাড ব্যবহার করতেছি। কেন? দেখো এই অ্যাপোস্ট্রফি ডি এর পরে ফিনিশড দেওয়া আছে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। আমরা যদি টেন্সের দিকে আবার ফিরে যাই তাহলে জানি যদি কোনো সেন্টেন্সের মধ্যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে অবশ্যই সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে হ্যাড অথবা হ্যাভ হবে। যেহেতু এখানে ডি দেওয়া আছে অ্যাপোস্ট্রফি ডি, তাহলে এটা কি হবে, হ্যাড হবে। কারণ কি, এখানকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, সুতরাং হবে আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক। হ্যাড যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া আছে, সুতরাং ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, হ্যাডন্ট আই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পূর্বের স্লাইডটা অত্যন্ত গুরুত্ব সহকারে হয়তো দেখলাম এবং বুঝতে পারলাম যে সংক্ষিপ্ত আকারে যদি দেওয়া থাকে কোনো কোনো ক্ষেত্রে, তাহলে আমরা অবশ্যই সংক্ষিপ্ত আকারটাকে সঠিকভাবে বুঝে ট্যাগ কোশ্চেন আমরা করব। আর আমি অবশ্য কন্ট্রাকশন নিয়ে আলোচনা করেছি, আমার পুরো ডিটেলস আমি আলোচনা করেছি কন্ট্রাকশনের উপরে। যদি তোমাদের সুযোগ হয় তাহলে আমার কন্ট্রাকশন দিয়ে সার্চ দিলেই এই সেশনটি তোমরা পেয়ে যাবে, তাহলে তোমাদের এই যে সংক্ষিপ্ত রূপ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। যদি আমার কন্ট্রাকশন চ্যাপ্টারটি বা অনলাইন ক্লাসটি যদি তোমরা দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রুল 28 অর্থাৎ 28তম রুল দেখতে পাচ্ছি। এখানে দেখো দ্যাট, দিস কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চেনে ইট হবে, অথবা দিস অথবা দোজ হলে সাবজেক্ট হিসেবে দে হবে। তোমরা বুঝতে পারলে যে
আমরা যদি দেখি কোনো ট্যাগ কোশ্চেনের ভিতরে সেন্টেন্সটির সাবজেক্ট হিসেবে ড্যাট দিস থাকে, তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনে আমাদেরকে ইট সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আর যদি দেখি দিস দোজ এই ধরনের ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দিয়ে শুরু হয়, অবশ্যই আমাদেরকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দিয়ে ব্যবহার করতে হবে। লেটস কনসিডার অ্যান এক্সাম্পল। আমরা যদি উদাহরণ দেখি হয়তো আরও পরিষ্কার হব। দোজ আর মাই পেন, ওইগুলো আমার কলম। দেখো এখানে দোজ দিয়ে কিন্তু এই সেন্টেন্সটি সাবজেক্ট ব্যবহার করা হয়েছে। যেহেতু রুলে বলা হয়েছে দোজ যদি থাকে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। সুতরাং আমরা দে ব্যবহার করেছি। অ্যাজ দি সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, সো ট্যাগ কোশ্চেন মাস্ট বি নেগেটিভ। সো আরন্ট দে আর দ্য অক্সিলারি ভার্ব অফ দিস সেন্টেন্স, সো নো নিড অ্যাজ এ অক্সিলারি ভার্ব, আমাদেরকে অন্য অক্সিলারি ভার্ব ধার নেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু এখানে আমরা আর একটা অক্সিলারি ভার্ব সেন্টেন্সের মধ্যে দেখতেই পাচ্ছি। সুতরাং আরন্ট দে। সেকেন্ড এক্সাম্পল, ইফ উই সি দ্যাট ইজ মাই লাভার গাই, সরি, এখানে দ্যাট দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। সো ট্যাগ কোশ্চেন আমাদেরকে এই দ্যাটের পরিবর্তে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। তাহলে দ্যাট ইজ মাই লাভার গাই, এখানে ইজ অক্সিলারি ভার্ব দেওয়া আছে। অ্যাজ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, সো ট্যাগ কোশ্চেন মাস্ট বি নেগেটিভ, ইজন্ট ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থার্ড এক্সাম্পল যদি তোমরা দেখো, দিস ইজ ইয়োর টোটাল টাকা, এখানে দিস ব্যবহার করেছি এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। সুতরাং আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি হবে? ইট হবে। দেখো আমি ইট কিন্তু ব্যবহার করেছি, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই ট্যাগ নেগেটিভ হয়েছে, ইজন্ট ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডের গুরুত্বপূর্ণ বিষয়টি তোমরা হয়তো বুঝতে পেরেছ যে এই ধরনের কোনো ওয়ার্ড দিয়ে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে কি হবে? দ্যাট দিসের পরিবর্তে ইট ব্যবহার করব এবং দিস দোজের পরিবর্তে দে ব্যবহার করব। চলো যাই আমরা পরবর্তী রুলে, অর্থাৎ রুল 29। আমরা দেখতে পাচ্ছি ইলিপসিস, এক বা একাধিক শব্দ উজ্জ্ব থাকলে বাক্যের ক্ষেত্রে ভাব বা অর্থ বুঝে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখানে দেখো ইলিপসিস শব্দটির অর্থ হচ্ছে এক বা একাধিক শব্দ উজ্জ্ব থাকলে, অর্থাৎ কোনো বাক্যে যদি আমরা সাবজেক্টটাকে দেখি যে সেই সাবজেক্টটি উজ্জ্ব বা ইনভিজিবল বা ইমপ্লিসিট হিসেবে থাকে, তাহলে সেই বাক্যের সাবজেক্টটিকে ইলিপসিস হিসেবে আমরা ধরে নিব। তার মানে ইলিপসিস শব্দের অর্থ হচ্ছে এক বা একাধিক শব্দ যেটা উজ্জ্ব থাকবে, আর সেই বাক্যের অর্থ বা ভাব বুঝে আমাদেরকে ট্যাগ করতে হবে। এই ধরনের হয়তো সেন্টেন্স অনেক সময় ট্যাগ কোশ্চেনে, আমাদের বোর্ড কোশ্চেনে আসে। তো এই ধরনের সেন্টেন্স যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন এইভাবে করতে হবে। দেখো এখানে ইটস দেওয়া আছে, ইটের পর একটা অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে, এটা কিন্তু আমি ইলিপসিস হিসেবে ব্যবহার করেছি, এই অংশটুকু থাকবে না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে ব্র্যাকেট দিয়ে ব্যবহার করেছি গুড মর্নিং। এই গুড মর্নিং এর পূর্বে কিন্তু ইলিপসিস হিসেবে ইটস আছে, ইট ইজ আছে। সুতরাং এই ধরনের বাক্য যদি দেখি তাহলে আমাদেরকে অবশ্যই ট্যাগ কোশ্চেনে কি করতে হবে? ইজন্ট ইট ব্যবহার করতে হবে। যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই ট্যাগ কোশ্চেন নেগেটিভ হয়েছে, আর এই গুড মর্নিং এর পূর্বে যেহেতু ইট ইজ অর্থাৎ ইটস আছে, সুতরাং ট্যাগ কোশ্চেনে ইজন্ট ইট হবে। দেখো এখানে ইলিপসিস হিসেবে ইউ আর অর্থাৎ ইনভিজিবল হিসেবে থাকার কথা, কিন্তু আমি তোমাদের বোঝার জন্য অর্থাৎ সুবিধার্থে দিয়েছি মুসলিম, হয়তো শুধু দেওয়া আছে মুসলিম। সামন সেজ মুসলিম, এই যে একটি ওয়ার্ড ব্যবহার করেছে তার পূর্বে কি ইউ আর এই শব্দটা কিন্তু থাকে, কিন্তু এখানে ইলিপসিস হিসেবে আসে, অর্থাৎ একের অধিক শব্দ উজ্জ্ব হিসেবে ইনভিজিবল হিসেবে আসে, এই অংশটুকু নেই, শুধু তোমাদের বোঝার জন্য কিন্তু আমি দিয়েছি। এই মুসলিম শুধু শব্দটি থাকবে ট্যাগ কোশ্চেনে। যদি এই ধরনের ওয়ার্ড দেখি
তখন আমরা কি হিসেবে ব্যবহার করব ট্যাগ কোশ্চেনে? অ্যারাউন্ড ইউ। ইউ আর এখানে দেওয়া আছে, আর যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া আছে, ইউ সাবজেক্ট হিসেবে আছে, যদিও লিপসিস হিসাবে বা ইমপ্লিসিট ইনভিজিবল হিসাবে এরা থাকবে। সুতরাং আমাদেরকে অ্যারাউন্ড ইউ ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করতে হবে। তবে মনে রেখো, এক ধরনের মুখস্থ তোমাদেরকে করতে হবে। দেখো, থ্যাংক ইউ এই ধরনের কোনো বাক্য যদি দেওয়া থাকে, তখন মনে করতে হবে যে এই থ্যাংকের আগে একটা সাবজেক্ট আসে, সেটি হচ্ছে আই। আর যেহেতু আই থ্যাংক ইউ এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে অনেকেই হয়তো ধারণা করতে পারো যে এখানে আই দেওয়ার থাকবে না, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছি, শুধু দেওয়া থাকবে থ্যাংক ইউ। অনেক স্টুডেন্ট, many student can think this is imperative sentence. Actually it is not imperative sentence, by no means. It must be assertive sentence due to as a subject I, but the subject must be invisible or implicit. তোমরা হয়তো ক্লিয়ার হয়েছে। এই ধরনের বাক্য যদি দেখি তাহলে আমাদেরকে ট্যাগ কোশ্চেন হিসেবে ডোন্ট আই ব্যবহার করলেই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেক্সট এক্সাম্পল, এখানে শর্ট টেকনিক আমি দিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ এখানে লুকানো আছে আই, এই আই শব্দটা এখানে লুকানো থাকবে, শুধু থ্যাংক ইউ দেওয়া থাকবে। ব্রিফলি লেখা হয় থ্যাংক ইউ। দেখো, ভার্ব প্লাস এক্সটেনশন থাকলে সেটি হয় ইম্পারেটিভ সেন্টেন্স। একমাত্র ইউ বাদে, ভার্বের পরে যদি ইউ থাকে সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স হবে না। বাদ বাকি যদি ইউ বাদে যে কোনো ওয়ার্ড দেওয়া থাকে ভার্বের পরে, তখন সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। দেখো, হেল্প মি এখানে ইউ দেওয়া নাই, মি দেওয়া আছে, সুতরাং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করলে কিন্তু ট্যাগ কোশ্চেন হয়ে যায়। আমি পূর্বেই কিন্তু আলোচনা করেছি এই ধরনের কমপ্লিকেশন নিয়ে। তোমরা হয়তো আমার পূর্বের পার্টগুলো দেখলে প্রায় ক্লিয়ার হয়ে যাবে। সরি, ভার্ব প্লাস ইউ যদি থাকে তাহলে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো এখানে থ্যাংক ইউ, থ্যাংক একটা ভার্ব, ইউ দেওয়া আছে, সুতরাং এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করেছি। আই যেহেতু এই সেন্টেন্সটি সাবজেক্ট, আই এখানে আমি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্সের উদাহরণ, যেহেতু তাই অক্সিলারি ভার্ব হিসেবে ডু, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ ট্যাগ ডোন্ট আই ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে যদি যাই তো 30তম রুল আমরা দেখতে পাবো। হ্যাঁ, পেয়েছি। দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড আমি দিয়েছি, ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, বিলিয়ার্ডস, মানে বিলিয়ার্ডস অনেক টাকা পয়সার মালিক যারা, বিশেষ করে অগাধ সম্পত্তির মালিক, তাদেরকে অনেক সময় আমরা বিলিয়ার্ড হিসেবে ব্যবহার করি, বা বিলিয়ার্ডস মানে বিলিয়ার্ডস একটা শব্দ, মনে রেখো। মেজলস যেটা হাম, অ্যাথলেটিক্স, তারপরে অ্যারোনটিক্স মানে বিমান চালনাবিদ্যা, থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যা, ইলেকট্রনিক্স বিদ্যুৎ সংক্রান্ত, জেনেটিক্স প্রজনন শাস্ত্র, নিউজ গ্যালোজ ফাঁসিকাঠ, পজেস মজুরি, হোয়ার অ্যাবাউটস হদিশ বা ঠিক ঠিকানা, ম্যাথমেটিক্স গণিতশাস্ত্র। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট হিসেবে বসে, তখন আমাদেরকে ট্যাগ কোশ্চেন হিসেবে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এত পরিষ্কার হয়েছো যে এই ধরনের ওয়ার্ড যদি আমরা দেখতে পাই কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে, তখন আমাদেরকে ট্যাগ কোশ্চেন হিসেবে সাবজেক্ট ইট ব্যবহার করতে হবে। এগুলো কিন্তু একটা মাত্র বোঝায়, এগুলো দ্বারা কিন্তু একটা বোঝায়, অনেকগুলো কিন্তু বোঝায় না। এখানে হয়তো ইকোনমিক্স দেওয়া আছে বলে যে হয়তো অনেকগুলো বোঝাচ্ছে তা না, একটা মাত্র জিনিসকেই কিন্তু বোঝানো হয়েছে। দেখো এখানে আমি এক্সাম্পল দিয়েছি, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ইকোনমিক্স একটা সাবজেক্টের কথা বলা হয়েছে,
মানে একটা অর্থনীতি বইকে বোঝানো হয়েছে, অর্থাৎ একটা সাবজেক্টকে বোঝানো হয়েছে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে এই ইকোনমিক্স দ্বারা কিন্তু অনেকগুলো সাবজেক্ট বোঝানো হয়নি, একটি মাত্র সাবজেক্টই বোঝানো হয়েছে। ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। যদি এখানে ইকোনমিক্স যদি অনেকগুলো বোঝাতো তাহলে অবশ্যই আমাদেরকে এখানে ইজ ব্যবহার না করে আর ব্যবহার করতে হতো। সুতরাং ইজের কারণেও তোমরা বুঝতে পারছো এই সাবজেক্টটি একটি সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কিন্তু ব্যবহার করেছি। এই ধরনের সাবজেক্টে যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি তখন আমাদেরকে ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহার করতে হবে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ ইজন্ট ইট, যেহেতু সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ তাই ট্যাগ নেগেটিভ হয়েছে ইজন্ট ইট। নেক্সট এক্সাম্পল দেখো, থার্মো ডাইনামিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ সেক্টর ওয়েদার। থার্মোডাইনামিক্স একটি মাত্র সেক্টর ওয়েদারের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিসকে বোঝানো হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের একটা বিষয়কে বোঝানো হয়েছে থার্মোডাইনামিক্স। সুতরাং তোমরা বুঝতে পারছো এটি দ্বারা একটি মাত্র জিনিসকে বোঝানো হয়েছে, তাই এটির সাবজেক্ট হিসেবে ইট আমাদেরকে ব্যবহার করতে হবে। যেহেতু ইজ দেওয়া আছে এই সেন্টেন্সের একটা অক্সিলারি ভার্ব হিসেবে, সুতরাং এখানে আমরা ইজি ব্যবহার করছি। যেহেতু সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই নেগেটিভ ট্যাগ হয়েছে ইজন্ট ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাঁটি হাঁটি পাই একেবারে শেষ চলে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে কখনো ইট, কখনো হি, কখনো সি বা দে ব্যবহার করছি। আসলে সাবজেক্ট নিয়ে অনেকের ভিতরে অনেক কনফিউশন থাকতে পারে, তবে আমার এই নিয়ে কিন্তু একটা পার্ট বা সেশন আছে। সাবজেক্ট তোমরা অত্যন্ত পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে যদি আমার ওই সেশনটি তোমরা দেখো। আশা করি তোমরা দেখে নিবে এবং হয়তো পরিষ্কার হয়ে যাবে সাবজেক্ট বিষয়টি নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি এক্সাম্পল আমি দিয়েছি, ম্যাথমেটিক্স ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ স্টুডেন্ট লাইফ। ম্যাথমেটিক্স একটা গণিত শাস্ত্র, একটি মাত্র গণিত বিষয়কে বোঝানো হয়েছে। আর যেহেতু এটি ম্যাথমেটিক্স সাবজেক্ট হিসেবে আছে, সুতরাং সাবজেক্ট হিসেবে ট্যাগে ইট ব্যবহার করেছি। ইজ দেওয়া আছে আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাই ইজন্ট হয়েছে ইজন্ট ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ প্রান্তে এবং ব্রেন টেস্ট তোমাদের জন্য। তাই ফার্স্ট ব্রেন টেস্ট, চৈতালি ইজ টু প্লে লুডো। দেয়ার আর টু অপশন, হুইচ দ্য কারেক্ট অ্যান্সার? ডাজন্ট শি অথবা ইজন্ট শি, সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে দুটোই। যদি তোমরা দাও ডাজন্ট শি তাও হবে, যদি তোমরা দাও ইজন্ট শি তাও হবে। দুইভাবে তোমরা এই ট্যাগ কোশ্চেন করতে পারো, কারণ ইজকে ব্যবহার করেও করতে পারো এখানে বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার, আবার প্লেকে ব্যবহার করেও কিন্তু ডাজন্ট শি হিসেবে ট্যাগ কোশ্চেন করতে পারো। সেকেন্ড এক্সাম ব্রেন টেস্ট, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, হুইচ দ্য কারেক্ট অ্যান্সার? You see there are two options. The correct answer is isn't it. Third question, thank you. Who is the correct answer? Will you or don't I? Who is the correct answer? The correct answer is don't I. Help me. Who is the correct answer? Will you or won't you? The correct answer are both. উভয়ই সঠিক। Will you এটাও সঠিক অ্যান্সার, won't you এটাও সঠিক অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, একেবারেই শেষে আমরা চলে এসেছি। বেশ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সকল ভিউয়ারদের জন্য, লার্নার ফ্রেন্ডসদের জন্য যারা ধৈর্য সহকারে আমার অনলাইন ক্লাস দেখেছো। আশা করি তোমরা এই সেশনটি সম্পর্কে হয়তো ভালো আইডিয়া পেয়েছো, ভালো লেগেছে। সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার অনলাইন ক্লাস, অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশাপাশি লাইক শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপিরেশন না করো, হয়তো আমি ইন্সপিরেশন পাবো না, আর নতুন নতুন ভিডিও হয়তো আমি আর বানাবো না। তাই আমাকে ইন্সপিরেশন করার জন্য অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, today's lecture is here, so best of luck.